করোনা ভাইরাসে সংক্রমিত হবার পর অনেকেই প্লাজমা থেরাপি নিয়ে থাকেন। এই প্লাজমা থেরাপি কতটুকু কার্যকর এবং এর ভবিষ্যতেই বাকি এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকিন প্রিন্স সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্লাজমা থেরাপির আশা, প্রতিকূলতা এবং বাস্তবতা। এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি ঢাকার ধানবন্ডি থেকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আলী হোসেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স ওয়ান ব্লাড যুক্তরাষ্ট্রের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মাহফুজ হাসান ভূঁইয়া দীপু। ডক্টর আলী হোসেন এবং ইঞ্জিনিয়ার মাহফুজ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে আমি যেতে যাচ্ছি অধ্যাপক ডাক্তার আলী হোসেনের কাছে। ডক্টর আলী হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেকে প্লাজমা থেরাপি ব্যবহার করছেন করোনা ভাইরাসে সংক্রমিত হবার পর। এই থেরাপিটা আসলে কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন, এবং এর ভবিষ্যতেই বাকি বাংলাদেশে? আসলে যেসব অসুখগুলোতে ডেফিনেটিভ কোনো চিকিৎসা নাই, সেখানেতে কিন্তু চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে আমরা কীভাবে পেশেন্টটাকে ভালো রাখবো। প্লাজমা থেরাপি তো নতুন কোনো চিকিৎসা নাই, এটা তো অনেক দিন থেকে এসে যাচ্ছে আমাদের দেশে। এটাতে বেসিক্যালি অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। যদি কেউ আক্রান্ত হয়ে যাচ্ছে, সে আক্রান্ত ব্যক্তিকে যদি আমরা ইনিশিয়ালি প্লাজমা দিয়ে দিতে পারি, তাহলে সেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে ফেলছে এবং তাতে করে তার রোগটা আগাচ্ছে না। সুতরাং এটা তো অবশ্যই খুব ভালো একটা থেরাপি, এবং এটা একটা প্রপার ইন্ডিকেশন আছে আমরা কখন দেব, কাদেরকে দেব, কতটুকু দেব, কার থেকে আমরা প্লাজমা নেব। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এগুলো যদি আমরা প্রপারলি গাইডলাইন অনুযায়ী ফলো করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেক রোগী উপকৃত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং প্লাজমা থেরাপিটা এত বেশি নির্ভরযোগ্য যে যে আক্রান্ত হচ্ছে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেখান থেকে অ্যান্টিবডিটা কালেকশন করছি এবং যে আক্রান্ত তাকে আমরা দিয়ে দিচ্ছি। সুতরাং আমাদেরকে জানতে হবে যে যে ব্যক্তিটা আক্রান্ত হচ্ছে তার বডিতে প্লাজমাতে অ্যান্টিবডি টাইটারটা কতটুকু আছে, এবং যাকে দেবো সে কতটুকু বেনিফিট পাবে, এবং আমরা কখন দেব। আমাদের দেশে যেই কনসেপ্টগুলো হচ্ছে যে রোগী যখন আইসিইউতে যাচ্ছে তখন প্লাজমা দিচ্ছে, তখন তো আসলে কোনো কাজে আসবে না। আইসিইউ থেকে রোগী আমি প্লাজমা দিয়ে আমি কী করবো? আমি তো দিব একদম আর্লি স্টেজে, যত আর্লি দিব ততই পেশেন্ট বেশি বেনিফিট পাবে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে প্লাজমা যখন আমরা ট্রান্সফার করবো, আমরা কীভাবে ট্রান্সফার করবো? কতগুলো ওয়ে আছে তো ট্রান্সফার করার। যে আমি প্লাজমা একটা টেনে নিয়ে তার হাতে ধরাই দিলাম, সে নিয়ে গেল, তো টেম্পারেচার তো প্লাজমা নষ্টই হয়ে যাবে। তাই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা প্লাজমা কার থেকে নিচ্ছি, তার অ্যান্টিবডি কনসেন্ট্রেশন কতটুকু আছে, আমাকে তো সেটাও দেখতে হবে। এই জিনিসগুলো যদি আমি প্রপারলি দেখতে পারি, এটা ডেফিনেটলি একটা রিওয়ার্ডিং থেরাপি, এই বিষয়ে সন্দেহের কোনো রকম অবকাশ নাই, এবং আমাদের পেশেন্টরা ডেফিনেটলি বেনিফিটেড হবে, এ বিষয়ে সন্দেহ করার কোনো বিন্দুমাত্র অবকাশ নেই বলে আমি মনে করি। আলী হোসেন, আপনার কাছে আবারও আসবো। আমি এখন যেতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে, সেখানে রয়েছেন ইঞ্জিনিয়ার মাহফুজ হাসান ভূঁইয়া। ইঞ্জিনিয়ার মাহফুজ, আপনি তো প্রথম থেকেই প্লাজমার থেরাপি নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে একটি আপনাদের ওয়ান ব্লাড একটা অর্গানাইজেশন রয়েছে, এখানে কাজ করছেন। আপনি বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে একটি প্লাজমা ব্যাংক তৈরি করার প্রচেষ্টা নিয়েছেন, এটা কতদূর এগিয়েছে? ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমরা এতদিন অনেক কথা বলেছি যে প্লাজমা ভালো, যেমন প্রফেসর আলী হোসেন সাহেব বললেন, আর সেই দিকটা আলহামদুলিল্লাহ আমরা যখন অ্যাপ্রুভাল পেয়ে গেছি এথিক্যাল, তখন ওই দিকটা এখন ভালো কি খারাপ সেইটার স্ট্যাটিস্টিক্স আমি একটু পরেই দিচ্ছি। তো আমরা যেটা দিয়ে শুরু করছি, আমি একটা খুব ভালো একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করি, যেটা আমরা যখন ক্লিনিক্যাল ট্রায়ালে ছিলাম তখন আমরা মায়ো ক্লিনিকের মাধ্যমেই নেমেছিলাম যে প্লাজমা সংগ্রহ। আমরা ওয়ান ব্লাড, আমরা ওয়ান অফ দ্য পাইনিয়ার, এবং আমরা এপ্রিলের 3rd থেকে লাইভে গিয়েছি, কাজ শুরু করেছি এপ্রিলের 1-এ, এবং আমরা এফডি অ্যাপ্রুভাল পেয়েছি মার্চের 30-তে। তো যখন বাংলাদেশে এই জিনিসটা হয়তো কেউ চিন্তাও করেনি বা করছিল, হয়তো বলে নাই। তো আমরা যখন এই স্ট্যাটিস্টিকটা এতদিন পরে, অর্থাৎ আমরা এপ্রিলের 3rd থেকে জুনের 15 পর্যন্ত আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই যে মায়ো ক্লিনিক প্রথমে ছিল হলো 5000, ফার্স্ট 5000 পেশেন্টের উপর তারা সেফটি মেজার করেছে, অবজারভেশন। তখন দেখা গিয়েছিল প্লাজমা দেওয়ার জন্য মর্টালিটি রেট ছিল 12.5% মাত্র, কিন্তু 12.5% ইজ নট এ বিগ ব্যাপার যখন প্লাজমা মানুষ মারা যাচ্ছিল, নিউ ইয়র্কে মারা যাচ্ছিল, সব জায়গায়। এরপরে এখন হয়ে গেছে 20,000-এর উপর আমরা ডেটা পেয়ে গেছি মায়ো ক্লিনিকের মাধ্যমে, এবং তারা দেখাচ্ছে মর্টালিটি এখন 8.5%। আর মোর দেন 7,000 ফিজিশিয়ান, ডক্টরস, তারা এই ক্লিনিক্যাল ট্রায়ালের পার্টিসিপেট করছে, এবং তাদেরকে অনেকভাবে ধন্যবাদ দেওয়া হয়েছে, কারণ তারা উইদাউট এনি হেসিটেশনে প্লাজমা থেরাপিটা অ্যাপ্লাই করছে। তার মধ্যে 40% মহিলাদের দেওয়া হচ্ছে।
হ্যাঁ, তো এই যে যে জিনিসগুলো তখন ক্লিয়ারলি ডিক্লেয়ার ইন দ্য মায়ো ক্লিনিক ওয়েবসাইট যে প্লাজমা থেরাপি একটা সেফ লাইক এ থেরাপি বা ট্রিটমেন্ট। এখন আমাদের অন্যান্য যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলোর এগেনস্ট আমরা কথা বলছি না, কিন্তু প্রত্যেকটা সাইড এফেক্ট আছে, কিন্তু প্লাজমাতেই বলা হলো এটা সেফ এবং মানুষের মর্টালিটি রেটটা কমে আসছে, তাই না? আর 7,000 ডক্টরস উপরে এই পর্যন্ত করছে। আমি আমাদের ওয়ান ব্লাডে বলতে পারি অ্যাজ অফ টুডে আমরা মোর দ্যান 6,000 আমরা পুশ করেছি অনলি ফ্লোরিডাতে। হ্যাঁ, আর তারপরে আমাদের যে এখন আবার আরেকটা কাজ করছি, আমরা অ্যান্টিবডি টেস্ট করছি যাতে আমরা আরো বেশি কনভ্যালেসেন্ট প্লাজমা যদি ওই অ্যান্টিবডি পজিটিভ হয় আমরা নিতে পারি। আর অফকোর্স টাইটারটা তো হচ্ছে। তো আমি বাংলাদেশে যখন এইগুলা নিচ্ছি মানে চিন্তা ভাবনা করছি, বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক্স দেই পুলিশের থেকে হসপিটাল, সেন্ট্রাল হসপিটালে, যেখানে আমাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে আমাকে তথ্যপাত্র দিয়ে এবং সারা দিন রাত কাজ করছেন। সেখানে সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ এবং সাব ইন্সপেক্টর সিদ্দিকুল ইসলাম, এই দুইজনকে ধন্যবাদ না দিলে অবশ্যই আমাদের মানে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। তো ওনার থেকে আমি প্রতি রাতে বা প্রতিদিনই আমি পাচ্ছি। তো পুলিশে অ্যাফেক্টেড ছিল হলো 4,000 আর রিকভার্ড হয়ে গেছে 3,000, আর তাদের মাত্র ডেথ হচ্ছে 50+। হ্যাঁ, আর তাদের মধ্যে পুলিশেই, যেহেতু পুলিশের এইটা কিন্তু সারা বাংলাদেশে, আর সারা বাংলাদেশে তো প্লাজমা দেওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে কিন্তু ঢাকায় যে কয়েকজন পুলিশ ভর্তি হয়েছিলেন তাদের কিন্তু 100 জন প্লাসকে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সুস্থ হয়েছে এক্সেপ্ট 3%। একটু আগে প্রফেসর আলী বললেন যে একদম লাস্ট স্টেজে প্লাজমা দিলে তো কোনো কাজ হবে না, সো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই 3 জন মারা গেছেন তারা কিন্তু একদম লাস্ট মোমেন্টে তাকে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে। এখন পুলিশ সেন্ট্রাল হসপিটাল থেকে প্লাজমা প্রত্যেকটাই কিন্তু পুলিশ, থ্যাংক ইউ যে পুলিশরা, তারা ন্যাশনাল হিরো, তাদের ভাবমূর্তি এখন ডেফিনেটলি অন্য লেভেলে। আলহামদুলিল্লাহ, পুলিশকে ধন্যবাদ দিতেই হবে। তারা ডোনেট করে 550 প্লাস প্লাজমা তারা দিয়েছে, তার মধ্যে 450 দিয়েছে নর্মাল মানুষদের, অনলি 100+ দিয়েছে পুলিশ তাদের নিজেদেরকে, এবং যাদের দিয়েছে প্রত্যেকটাই কাজ করেছে আলহামদুলিল্লাহ। এবং বাদ বাকি যেগুলো 450 দিয়েছে তার মধ্যে আমি কিছু স্ট্যাটিস্টিক্স জানি, ছোট ছোট স্ট্যাটিস্টিক্স। যেমন একটা স্ট্যাটিস্টিক্স আমি বলতে পারি যে একটা পেশেন্টকে আমি নিজে তাকে মনিটর করেছি 1 মাস ধরে, সেটা আমার ডিফারেন্ট আমার ইনবক্সে এসেছিল, আমি তাকে হেল্প করছি এবং তাকে গ্রিন লাইফ হসপিটালে থেকে একটা প্লাজমা ডোজ দেওয়া হচ্ছিল। তখন সে কিন্তু বুস্ট আপ করে একটু ভালো ফিল করে, তারপর সাম এনি রিজন আনোয়ার খান মডার্ন হসপিটালে যান, যেখানে ডক্টর হাসান আরো 4টা দেয়। মানে এটা বোধহয় ওয়ার্ল্ড রেকর্ড আমার জানা মতে, কারণ আমি মোস্ট কেসে আমি 2টা ইউনিটের বেশি দিতে দেখি নাই, এখানে 5টা ইউনিট দেওয়া হয়েছে। এবং আমি তাদের সাথে পেশেন্টের যে রিলেটিভ তাদের সাথে কথা বলেছি এবং বারে রিকোয়েস্ট করেছি ডক্টরদের পরামর্শ নিয়ে যদি প্লাজমা দেওয়ার উপযোগী হয় অবশ্যই দিতে বলেন। এবং আলহামদুলিল্লাহ যে 2 জন ডক্টর কনক এবং ডক্টর রাশেদুল হাসান, তারা কমপ্লিটলি কোঅপারেট করেছে এবং আলহামদুলিল্লাহ তারা প্লাজমা পুশ করেছে 5টা ইউনিট এবং সে কমপ্লিটলি সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। তো এইটা থেকে যে আমরা স্ট্যাটিস্টিক্স গুলো বলতে পারি, যারা কথা বলে যে প্লাজমা কাজ করছে না বা করবে না, তো সেই ক্ষেত্রে আমরা, যদিও এটা ক্লিনিক্যাল ট্রায়াল এবং এইটার মানে পাবলিশ করবে এটা লেগে যাবে কয়েক বছর প্রত্যেকটা ট্রায়ালের আগে, কিন্তু আমরা যখন ছোট ছোট স্ট্যাটিস্টিক্স দেখে জানতে পারছি যে এটা কাজ করছে, আলহামদুলিল্লাহ এটা কাজ করছে। তো আরেকটা যে প্রবলেম, যে কোশ্চেনটা আপনি করলেন যে প্লাজমা নিয়ে যে কেন্দ্রীয় ভাবে যেটা আমি ট্রাই করছি, যেটা আমি সন্ধানীর সাথে কাজ করছি, আলহামদুলিল্লাহ তারা অনেক ছোট, তাদের ধন্যবাদ দিতেই হবে। আমি সন্ধানীর যে সেক্রেটারি আছে মির্জা হৃদয়, তার সাথে আমার পেরিয়ডিক্যালি কথা হচ্ছে, আমরা ট্রাই করছি যে তাদের। ইঞ্জিনিয়ার মাহফুজ, আমরা প্লাজমার যে কেন্দ্রীয় ব্যাংক সেটি নিয়ে একটু পরবর্তীতে আসছি আপনার কাছে। আমি আবার যেতে চাচ্ছি ডক্টর আলী হোসেনের কাছে। ডক্টর আলী হোসেন, অনেকেই তো প্লাজমা দিচ্ছেন, কিন্তু একটি ব্যাগে প্লাজমায় কি পরিমাণ অ্যান্টিবডি থাকে, এর জন্য কি কোনো পরীক্ষা আছে কিনা, অথবা সেই অ্যান্টিবডির কি পরিমাণ অ্যান্টিবডি থাকা উচিত যাতে আদর্শ প্লাজমা হিসেবে রোগীকে দেওয়া যায়? হ্যাঁ, ওটা তো আসলে যে যখনই প্লাজমা আমরা নেব আমরা তো অ্যান্টিবডি টাইটার অবশ্যই দেখবো। নিয়ম হচ্ছে আপনার টাইটার যত বেশি হবে তত এটা ইফেক্টিভ হবে। আমরা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যেটা করতেছে 1:160, 1:320, 1:640, 1:1000, এটা 4-5 ধরনের টাইটার আছে। মিনিমাম টাইটার শুড বি 1:160, কিন্তু বাইরে কিন্তু ওরা কিন্তু রিকমেন্ডেড হচ্ছে 1:320, তাতে পেশেন্ট আরো বেশি বেনিফিট পায়। তো সেই জন্য আমাদের দেশে
আমরা একটা মার্জিন ঠিক করেছি, আমরা 1:160 হলেও দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের অনেকগুলো পেশেন্ট কিন্তু মাইল্ড এবং মডারেটলি ইফেক্টেড। যারা মাইল্ড এবং মডারেট তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি টাইটার বাড়ে না। যারা একটু ধরেন এইচডিইউতে যাচ্ছে অথবা আইসিইউ যাচ্ছে তাদের টাইটার একটু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 1:160 হলেও আমাদের জন্য যথেষ্ট, তাতেও কিন্তু আমাদের পেশেন্ট বেনিফিট পাবে। সেই জন্য কিন্তু টাইটার দেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ উইদাউট টাইটার দেখে আমরা যদি প্লাজমা নিয়ে দিয়ে দিই, তারপর তো পরদিন বলবো যে সে প্লাজমা তো দিলাম, কোনো লাভ তো হলো না আমার রোগীর, আচ্ছা মারাই গেল, সে তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। এই যে মাহফুজ সাহেব যে সত্যি কথাটা বললো যে বেনিফিট হবে, বেনিফিট কিভাবে হবে, দেয়ার শুড বি প্যারামিটার, একটা ডকুমেন্ট থাকতে হতো, সেই প্যারামিটারটাকে সেভাবে অ্যান্টিবডি টাইটার। তো এই ক্ষেত্রে যদি অ্যান্টিবডি টাইটার আমরা দেখতে না পারি, অবশ্যই আমরা প্লাজমা দেবো না, আমরা ড্র করব, আমরা রেখে দেবো, যখন আমরা দেখতে পারবো তখন দেখে তারপরে আমরা দেবো। এটা হচ্ছে আমাদের আইডিয়া। আমরা এখন একজন থেকে প্লাজমা নিলাম, নিলেই দিয়ে দেবো তা কিন্তু না, উইদাউট সিইং টাইটার অবশ্যই আমরা প্লাজমা দেবো না, এটা সবাইকে বুঝতে হবে। অনেকে বোঝেন না, অনেকে মনে করে প্লাজমা দিলেই মনে হয় লাভ হবে, আচ্ছা নিয়ে এসে দিয়ে দিলাম এক প্যাক, এটা কিন্তু ওয়ে না। কিন্তু স্যার একটি ব্যাগের প্লাজমাতে কি পরিমাণ টাইটার আছে এটা পরীক্ষা করার জন্য তো ইনস্ট্রুমেন্ট দরকার, কিট দরকার, সেই পরিমাণ কিট কি বাংলাদেশে আছে কিনা? আমাদের দেশে কিট আনা হয়েছিল, অনেকদিন পড়েছিল, আপনারা জানেন এই বিষয়ে মাহফুজ সাহেব, আমরা এর আগেও একটা অনুষ্ঠান করেছিলাম, অনেকদিন কিটটা প্রায় 1 মাস পড়েছিল, পরে রিসেন্টলি সেই কিটটা আপনার ছাড়পত্র পেয়েছে, এখন হয়তো কিট দেখা যাবে আর কি। এটা তো আরো আগেই ছাড়পত্র দেওয়া উচিত ছিল, যাতে করে আমাদের লোকরা বেনিফিট। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা সবসময় সব পিছনে চলি। আর যেটা মাহফুজ সাহেব পরিষ্কার বলে দিল যে একটা পেশেন্টের এভিডেন্স নিয়ে পাবলিশ হতে প্রায় 5 থেকে 10 বছর লাগবে, আমরা কি বসে থাকবো ততদিন? আমাদের তো কাজ হবে আজকে শুরু করা, পাবলিশ হোক না পরে। পৃথিবীতে সব দেশে কিন্তু ট্রায়াল থেরাপি আগেই শুরু হয়ে যায়, পাবলিশ হয় অনেক পরে, যেটা টেক্সট বুকে আসে। কিন্তু ইনিশিয়ালি ট্রায়াল দিয়ে আপনার রিকমেন্ডেশন তো জার্নালে চলে আসে, টেক্সট বুকে আসে অনেক পরে। আমরা টেক্সট বুক পর্যন্ত অপেক্ষা করবো না তো। আমরা তো এখন যে মাহফুজ সাহেব যে ডাটাটা দিল, মোর দেন এনাফ, এরপরে তো আর প্রশ্নই ওঠে না, আর ডাটার দরকার কি? উই ক্যান স্টার্ট দ্য ট্রিটমেন্ট। আমরা অবশ্যই শুরু করেছি মাহফুজ সাহেবের সহায়তায়, উই ক্যান স্টার্ট ইট। পরে আবার সেটা টেক্সট বুকে আসবে, তখন সবাই জানবে। এখন তো সবাই জানার দরকার নাই, এখন তো যে চিকিৎসা করবে সে জানলেই হবে, স্পেশালিস্ট জানলেই হবে, হাসপাতাল জানলে হবে, A to Z সবাই তো জানার দরকার নাই। A to Z জানবে যখন সেটা টেক্সট বুকে আসবে। টেক্সট বুকে আসতে তো লাগবে 4 থেকে 5 বছর, আমি কি বসে থাকবো ততদিন? এখন কিন্তু সেই সুযোগ নাই। সেটা ছিল আমরা যখন ইনিশিয়ালি যখন পড়ালেখা করতাম, MBBS পড়তাম, তখন আমরা টেক্সট বুক নিয়ে বসে থাকতাম, টেক্সট বুকে আসে না সেক্ষেত্রে দেবো না। এখন তো সেই সুযোগ নাই। এখন আমাদের চ্যানেল আছে, মিডিয়া আছে, রেফারেন্স আছে, গুগল আছে, কত আছে, পড়ালেখা জ্ঞান আহরণের কত সুবিধা আছে, সেখানে আসলেই কিন্তু স্টার্ট দ্য ট্রিটমেন্ট। মাহফুজ সাহেব যে ডাটাটা দিল, এটা খুব রিওয়ার্ডিং ডাটা। এখন তো আর সুযোগ নাই যে বলার যে এটা ইফেক্টিভ না, সুতরাং উই ক্যান স্টার্ট দ্য ট্রিটমেন্ট। আমরা যদিও শুরু করেছি, এটা আরো ভালোভাবে শুরু করতে হবে বলে আমি মনে করি। ডক্টর আলী হোসেন, আপনাকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মাহফুজ আপনার কাছে আসবে বিরতির পরে, তখন আমরা কথা বলবো আসলে যে আপনি যে প্লাজমা একটি কেন্দ্রীয় ব্যাংক করার উদ্যোগ নিয়েছেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করার জন্য। দর্শক, সময় একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো প্লাজমা থেরাপির আশা, প্রতিকূলতা এবং বাস্তবতা এই আলোচ্য বিষয়বস্তু নিয়ে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ার মাহফুজের কাছে। ইঞ্জিনিয়ার মাহফুজ, আপনি তো বাংলাদেশে একটি প্লাজমা কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার উদ্যোগ নিয়েছেন, সেটি কি পর্যায়ে আছে এবং আপনাকে কি প্রতিবন্ধার সম্মুখীন হতে হচ্ছে? আমি ট্রাই করছি যে এটা করার জন্য ইউএসএ তে যেভাবে আমরা ওয়ান ব্লাড করছি, ওয়ান স্টপ শপ, যেটা এন্ড টু এন্ড কালেকশন টু পুশ টু দ্য হসপিটাল। এবং আমার যেটা উদ্দেশ্য যে পেশেন্টরা যেন দৌড়াইতে না হয়, পেশেন্টের কাজ হচ্ছে হসপিটালাইজড হওয়া, তারপরে ডাক্তার বা তাদের স্বাস্থ্যকর্মীরা তারা প্রেসক্রাইব করে প্লাজমা অর্ডার দিবে এবং এক জায়গা থেকে যাবে। সেটা করার জন্য আমি সন্ধানের সাথে, বাঁধনের সাথে, পুলিশের সাথে, রেড ক্রসের সাথে কথা চালিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশের ব্যাপারটা তো বোঝাই যায়, আমরা আছি একটা বিপদের মধ্যে, তারপরেও আমরা ট্রাই করছি, কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে, সেটা হয়তো আলোচনার সময় সাপেক্ষ। আপাতত আমি যে দুইজনের সাথেই কাজ করছি, সন্ধানী এবং পুলিশ, এবং আলহামদুলিল্লাহ দুই জায়গা থেকেই খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। স্পেশালি পুলিশ, তারা একদমই ট্রাই করছে, যেটা আমি বলেছিলাম। ডিআইজি হাবিবুর রহমান হাবিব, ওনারা ঠিক আমেরিকান স্টাইলে ঝকঝকা ক্লিন পরিবেশেই ওনারা প্লাজমাটা নিচ্ছেন, সংরক্ষণ করছেন, অ্যান্টিবডি করছেন, এবং ওনারা কিন্তু টাইটারটাও করছেন। এটা কিন্তু একটা ইনফরমেশন, ওনারা খুব ভালো করে টাইটারটা করছেন। এবং টাইটারের যখন ওই প্রফেসর আলী স্যার যখন বললেন যে এটা 1:160 অ্যান্ড আপ, ওনারা আসলে 180 যেগুলো সেগুলোই দিচ্ছেন। এবং ওনারা অলরেডি 450 মতো দিয়েছেন পাবলিককে, 100 হচ্ছে পুলিশকে। তো
তো এইভাবেই আমি ছোট ছোট ভাবে আগাচ্ছি এবং ডাউন দ্য রোড ইনশাল্লাহ আমি ডক্টর প্রফেসর আজাদ স্যারের সাথেও আলাপ করছি বারডেমের। তো উনরাও সবাই মানে এই একটা ব্যাপারেই আমি দেখলাম যে এখানে কারো কোনো দ্বিমত নাই এবং প্রত্যেকেই সাহায্যের হাত বাড়ানোর জন্য প্রস্তুত। এবং তো ইঞ্জিনিয়ার মাহফুজ, আপনি তো ব্যক্তিগত উদ্যোগে সবার সাথে কথা বলছেন, তো এই ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের অথবা কর্তা ব্যক্তির সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা, করে থাকলে তাদের কিরকম রেসপন্স আপনারা পেয়েছেন? আমি করার চেষ্টা করেছি এবং তাদের সাথে কথা হচ্ছে, কিন্তু এইটা আসলে তাদের যেটা আমি ধারণা পেলাম যে এটা আসলে সরকারিভাবে করার কোনো সম্ভাবনা নাই। তো আমরা ব্যক্তি উদ্যোগেই এবং প্রাইভেটলি ফাউন্ডেশনের মাধ্যমে করতে চাবো। আমি একটা মডেল তৈরি করার চেষ্টা করছি যাতে কাউকে ক্ষতি না করে, কারো ব্যবসায় নষ্ট না করে, কোনো ডায়াগনস্টিক সেন্টারদের যাতে ক্ষতি না হয়, সবাইকে যদি একটা আমব্রেলার মাধ্যমে আনা যায় সারা বাংলাদেশে, ইভেন ইউনিয়ন পর্যায়ে অলসো, যে একটা কেন্দ্রীয় কন্ট্রোল থাকবে যেখান থেকে মনিটরিং সিস্টেম থাকবে এবং তাদের কাছে কাজগুলো ভাগ করে দেওয়া হবে যে এইখান থেকে এইগুলো ডায়াগনোসিস, তোমরা টেস্টিং গুলো তোমরা করো, এবং সেটা থাকবে একটা মনিটরের মাধ্যমে যেখান থেকে পিরিয়ডিক্যালি মনিটর হয়। আপনি যদি আমাদের ওয়ান ব্লাডে কখনো কাউকে আসেন, পিরিয়ডিক্যালি স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় তৈরি করে, প্রতি 2 ঘন্টা পর পর ক্লিন হয়। মানে ওয়ার্ল্ডের আমি ক্লেম করতে পারি সবচেয়ে ক্লিন অফিস আমাদের যতগুলো আছে প্রত্যেকটা। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ছোট ছোট জায়গাগুলোরে যদি আমরা সুন্দর করে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ, এবং আমরা সবগুলোর একটা আমব্রেলার মাধ্যমে আনতে পারি, এবং আমার একটা ড্রিম যে প্রত্যেকেই পাবে, একদম মানে রাস্তার লোক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আমরা প্লাজমা হোক বা রিলেটেড কোনো কিছু হয় আমরা ফ্রি দিতে পারি, বাট ভর্তুকিটা আসবে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, গভর্নমেন্টের মাধ্যমে বা প্রাইভেটলি অপারেটর, তাহলে কিন্তু দুর্নীতি বা কোনো কিছুই হবে না। যারা টেস্ট করবে তারা তাদের টাকাটা পেয়ে যাবে ঠিক মতো, এবং তাদের বিজনেস অনেক বাড়বে আমি আশা করি। এবং সেই মডেল নিয়ে কাজ করছি। হয়তো সাকসেসফুল হব, হয়তো হবে না, কিন্তু নেক্সট জেনারেশনের কাছে আমি এটা পাস করতে চাই। ইঞ্জিনিয়ার মাহফুজ, আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবার আসবো। আমি যেতে যাচ্ছি ডক্টর আলী হোসেনের কাছে। ডক্টর আলী হোসেন, অনেক সব কিছুতে সাইড ইফেক্ট থাকে, তো প্লাজমা থেরাপি যখন কারো বডিতে ইনজেক্ট করা হচ্ছে সেখানে কোনো সাইড ইফেক্ট আছে কি না? এবং আরেকটি বিষয় যে অনেকেই করোনা ভাইরাস আক্রান্ত হবার পরে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে আমার প্লাজমা লাগবে, এখানে ডাক্তারের রেকমেন্ডেশন আছে কি না? সার্বিক বিষয়ে আপনার মূল্যায়নটা কি? সাইড ইফেক্ট তো আসলে প্লাজমার নাই বললেই চলে, কারণ এটা তো ব্লাড ট্রান্সফিউশনের মতো। আমরা যে ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি তার আগে আমরা গ্রুপিং করছি, ক্রস ম্যাচিং করছি, কোনো ইনফেকশন আছে কিনা সেগুলো দেখে দিচ্ছি। এখানে কিন্তু তাই করা হচ্ছে। যে সাইড ইফেক্ট খুবই মিনিমাম, এটা কিন্তু আমরা যদি তুলনা করি ওষুধের সাথে, যে রেমডেসিভির বলেন, ফ্লেভিপিরাভির বলেন, তার সাথে যদি আমরা তুলনা করি একেবারে অলমোস্ট নাই বললেই চলে। এখানে আমরা যে প্রপার গ্রুপিং করি, ক্রস ম্যাচিং করি আর ইনফেকশনকে রুল আউট করে নিতে পারি, তাহলে তার সাইড এফেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। আর যেটা হয় সেটা সেরাম সিকনেস হয়, সেটা তো 1 কোটি 1.5 কোটি একজনের হয়। আমরা যেমন এতদিন হয়েছে হয়তো আমরা লাইফে কয়টা ব্লাড ট্রান্সফিউশন রিয়েকশন দেখেছি, খুবই কম। অনলি যেটা পাইরোজেনিক রিয়েকশন হয় সেটাও প্লাজমাতে হবে না, কারণ এটারও সুযোগ নাই। এটা অত্যন্ত একটা নিরাপদ একটা জিনিস, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই বললেই চলে একেবারে। আর যেটা বললেন যে প্লাজমা থেরাপি চাচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটা তো সবচেয়ে সেফ এবং নিরাপদ, এবং পেশেন্টের জন্য আর্লি দিতে পারলে ভালো। সুতরাং যারা বুঝতে পারতেছে এর উপকারিতা তারা তো আর্লিই যাবে বেসিক্যালি। সেই জন্যই ফেসবুকে দেখতে পাচ্ছেন সবাই প্লাজমা চেয়ে বেড়াচ্ছে। কারণ প্লাজমা তো যে মাহফুজ সাহেব যেটা বললো, যে এটা তো আসলে মাহফুজ সাহেবের উদ্যোগ নিতে গেছে কেন, দেশপ্রেম আছে দেখুন নিচ্ছে, ওর তো নেওয়ার কথা না। এটা তো নিতে হবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে, যে এটা তো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নেওয়া উচিত ছিল উদ্যোগটা, যে এই প্লাজমাটা আমরা ইজিলি পাচ্ছি আমাদের জনগণের মধ্যে, আমাদের পপুলেশন বেশি, এফেক্টেড বেশি হয়েছে, আসুন আমরা এটা নিয়ে কাজ করি। তারা ইন্টারেস্টেড না, কারণ এখানে পয়সার লেনদেন নাই, এখানে কোটি কোটি টাকা জিনিস কিনতে হবে না, মেশিন কিনতে হবে না, মিঠুর মতো কন্ট্রাক্টর নাই এখানে যে মেশিন নিয়ে আসবে, পার্সেন্টেজ দিবে। আর সেই জন্য কিন্তু আজকে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন না, যেখানে পয়সা সেখানেই মন্ত্রণালয়, সেখানেই মন্ত্রী, সেখানেই সচিব, সেখানেই ডিজি। কিন্তু যেখানে পয়সা নেই সেখানে কিন্তু আমি আপনি, আর সেখানে অসহায় লোকরা। আপনি দেখেন যেখানে বাংলাদেশে যেখানে পয়সা কোনো সম্পর্ক নাই সেখানে কারা আছে? নিরীহ লোকজন, একজন চিকিৎসক অথবা একজন সমাজসেবককে আপনি দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু সরকারের কোনো লোক নাই। সরকারের লোককে আপনি কোথায় দেখতে পাবেন? যেখানে পয়সার গন্ধ আছে, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা। আজকে বলেন না যে প্লাজমার জন্য 100 কোটি টাকার একটা মেশিন কিনতে হবে, কালকে দেখেন মন্ত্রণালয় ঝাঁপিয়ে পড়বে এই মেশিন কেনার জন্য, টেন্ডার দেওয়ার জন্য লোক ঝাঁপিয়ে পড়বে। সুতরাং এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সুতরাং আপনি যেখানে দেশপ্রেম যেখানে নাই,
সেখানে আপনি ইচ্ছা করলে তো পারবেন না এদেরকে অন্তর্ভুক্ত করতে, সরকারকে অন্তর্ভুক্ত করতে। সরকার কিভাবে আসবে? সরকার তখনই আসবে যখন দেখবে যে পার্সোনাল কেউ বেনিফিট পাচ্ছে। প্লাজমা তো তার পার্সোনাল বেনিফিট পাওয়ার সুযোগ নাই, কারণ আমি জানি প্লাজমা আমি ডোনেট করব, এটা ফ্রিজের মধ্যে থাকবে, আমি গ্রুপিং করব, ক্রস ম্যাচিং করব, তারপর এটা চলে যাবে, রিসিপেন্ট পেয়ে যাবে। তো এখানে তো পয়সার লেনদেন হওয়ার কোনো সুযোগই নাই। সর্বোচ্চ কত হতে পারে? 5 থেকে 6,000 টাকা, এর চেয়ে বেশি তো লেনদেন হওয়ার সুযোগ নাই। সুতরাং এই জন্য কিন্তু নোবডি ইজ ইন্টারেস্টেড। কিন্তু সত্যিকার অর্থে দেখেন, আজকে দেখেন রেমডেসিভির ব্যাপারে খুব ইন্টারেস্টেড। রেমডেসিভির কিনতে গেলে 28,000 টাকা এক একটা ভাইলের দাম। সুতরাং সবাই ইন্টারেস্টেড এটা কেনার জন্য। ফ্লেভিপিরাভির এক একটা ট্যাবলেটের দাম কত করে আপনারা জানেন? কত 400 টাকা, কত মনে হয় আমার 1-1,500 টাকা কম না। সবাই ইন্টারেস্টেড এটা কেনার জন্য, কারণ যেখানে পয়সা সেখানে সবাই ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এখানে তো সেই সুযোগ নাই। সুতরাং এমন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ সরকার যদি আগিয়ে আসতো, তাহলে কিন্তু জনগণ সত্যি করে বেনিফিট হতো। আজকে অত্যন্ত দুঃখজনক, আমেরিকা থেকে বসে মাহফুজ সাহেব আজকে দেখেন মনিটরিং করতেছে, উনি পুলিশের সাথে কাজ করতেছে। উনি কতটুকু মানে ফ্রাস্ট্রেটেড হলে সরকারের সাথে না করে পুলিশের সাথে কাজ করতে, আপনি বুঝতে পারতেছেন না? যেখানে ওনার কাজ করার কথা সরকারের সাথে, সরকার উচিত ছিল ওনাকে ইনভাইট করে ওনার মাধ্যমে বেনিফিটগুলো নেওয়া। আমরা অত্যন্ত দুর্ভাগা জাতি যে বেনিফিটগুলো আমরা নিতে পারতেছি না ওনার কাছ থেকে। ওনার এতগুলো ভাস্ট এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ওনার কাছ থেকে আমরা কোনো বেনিফিট নিতে পারছি না। উনি বাধ্য হয়ে দেশপ্রেমের টানেই কিন্তু পুলিশের সাথে গেছে, এবং সেই জন্য আমরা মুষ্টিমেয় কিছু লোকের বেনিফিট পাচ্ছি আর কি। আলী হোসেন, আমাদের সঙ্গে থাকুন। ইঞ্জিনিয়ার মাহফুজ, আপনারা তো প্লাজমা যুক্তরাষ্ট্রে গ্রহণ করছেন, আসলে প্লাজমা গ্রহণের পূর্বে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং বাংলাদেশে সেই সতর্কতাগুলো মানা হচ্ছে কিনা? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আর আমার যে মনের কথাগুলো সেটা প্রফেসর আলী ভাই বলে দিয়েছেন আসলে, তো ওইটাই হলো কথা। কিন্তু আমরা যেগুলো করি, যেটা এফডিএ যে গাইডলাইন গুলো আছে, সেগুলো তো অবশ্যই আমরা মেনটেন করি। আমরা পজিটিভ হওয়ার পরে, তারপরে সেরে ওঠার পরে 14 ডেজ ওয়েট করেই কিন্তু আমরা প্লাজমাটা দিচ্ছি, এবং তারপরে অ্যান্টিবডি টেস্ট করছি, টাইটার করছি, যেটা আমাদের দরকার সেগুলো দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত কিন্তু কোনো নেগেটিভ কেউ কিছু শুনি নাই, যারা মারা গেছে বা কিছু, এটা তো আল্লাহ পাকের হাত, কিন্তু সেগুলো হয়তো টাইমিং এর কারণে। আর বাংলাদেশের যে প্রবলেমটা ফেস হচ্ছে, অলরেডি প্রফেসর সাহেব বলেই দিলেন যে যখন হাতে করে নিয়ে যাচ্ছে বা আলু পেঁয়াজের মতো করে যখন দিচ্ছে, কোনো রকমের কোনো প্যাকেজিং এর নাই। আমরা যেমন আমেরিকাতে আমাদের কোম্পানিতে আমরা যখন কনভালেসেন্ট প্লাজমা শুরু করলাম, তখন কিন্তু আমরা এক্সট্রা 2 লেয়ার প্যাকেজিং শুরু করলাম। সেখান থেকে ড্রাই আইস বিভিন্ন রকমের দিয়ে দিচ্ছে, কারণ কি এটার হয়তো দরকার ছিল না এক্সট্রা, কিন্তু আমাদের এখানে লেখাই আছে প্যাকেটের উপর, এটা হচ্ছে লাইফ সেভিং প্রোডাক্ট, তাই না? লাইফ সেভিং মিশনের জন্য একটা প্রোডাক্ট যাচ্ছে, সেটাকে আমরা ডেফিনেটলি সম্মান করব এবং সেটাকে আমরা পুশ করার জন্য নিব। তো বাংলাদেশে এই জিনিসগুলো করতে অনেক দেরি হবে, এবং হবে যখন কেউ উদ্যোগ নিবে, হয়তো করতে পারবো ইনশাআল্লাহ আমরা ডাউন দ্য রোড। কিন্তু প্লাজমার যেটা মানে সবচেয়ে আপসেটের পার্ট হচ্ছে, আমি এভরি নাইট জেগে কারোর জন্য কথা বলছি, ডাক্তারদের সাথেও যখন কথা বলছি, তারা কিন্তু সাথে সাথে প্রেসক্রিপশন করছে। আমি সবই নয় তাদের বলি, ডক্টর সাহেব আপনি প্লাজমাটা কেন তাদের দিচ্ছেন না? আপনি যদি দেখেন যে তাদের বডি ফ্লুইড রিজেক্ট করছে, ডেফিনেটলি আপনি দিবেন না। এই জন্যই তো আমরা ডক্টরের সাহায্য চাচ্ছি। কিন্তু ডক্টর বলছে পেশেন্টদের, রোগীদের, আপনারা কি বেশি বুঝেন কোন ট্রিটমেন্ট আমরা দিব কি দিব না? এইটা একটা আমার কাছে খুবই আনএথিক্যাল এবং আপসেটের পার্ট হচ্ছে। কিন্তু আমরা যেটা প্রফেসর সাহেব বললেন যে ন্যাচারাল প্রোডাক্ট, যেটার কোনো কস্ট কাঁচামাল নাই, একটা লাইভ পারসন হচ্ছে ড্রাগ, আল্লাহ প্রদত্ত একজন মানুষ পাঠিয়ে দিয়েছে আরো 3 জন বা 2 জনকে সেভ করার জন্য। আমরা কেন সেইটা 10 বা 12,000 বা 6,000, 5,500, ঢাকা মেডিকেলে 5,500, পুলিশে এখন এতদিন ফ্রি দিচ্ছে, এতদিন ভর্তুকি দিয়ে, এখন তারা 12,000 টাকা নিচ্ছে সবকিছু সহ, টাইটার সবকিছু দিয়ে। তো আমরা কেন সেটা পুশ করবো না এবং ফার্স্ট টাইমের জন্য মানে ফার্স্ট ট্রিটমেন্ট হিসেবে ইউজ করবো না, যেটা 100 ইয়ার্স প্রুভেন এবং যেটা আমরা তথ্যপত্র দিচ্ছি এবং পার্সোনালি মনিটর করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের কি উচিত না? অফকোর্স আপনি রেমডেসিভির দিতে পারেন, যা আমরা তার এগেনস্টে না, কিন্তু সেইটা 85,000 টাকা খরচ করে বিভিন্ন ডোজ দেওয়ার আগে কি একটা প্লাজমা দিয়ে তার বুস্ট আপ করে দেখা উচিত না? আর প্লাজমাটা তো 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আমরা বুঝতে পারছি যে এটা কাজ করছে কিনা। তো কেন একটা মানুষকে, আমি নিজে থেকে স্ট্যাটিস্টিক দিয়ে একজন মানুষের বাড়িতে ভেন্টিলেটর, আলহামদুলিল্লাহ তাকে ভেন্টিলেটর অ্যাভয়েড করাইছি 5 ব্যাগ প্লাজমা দেওয়ার পরে, এবং ডক্টর সেখানে তাদের স্যালুট টু দেম, তারা এটা সাপোর্ট করছে। তা আমি যেটা বলবো, যারা এখন কমিটিতে আছেন, যেটা আমরা হেল্প করেছি কমিটি গঠনের জন্য, সেই কমিটি কেন একটা কনফারেন্স কল করছে না বা ভিডিও করছে না সমস্ত ডাক্তারদের নিয়ে, যে তোমরা প্রথম স্টেজে
যেমন আমি আরেকটা ছোট্ট উপাত্ত দেই, আমরা কিন্তু প্রথম এফডিএ তে আমাদের অ্যাপ্রুভাল দিয়েছিল মরণাপন্ন রোগীদের জন্য প্লাজমা পুশ করার জন্য, কারণ তখন আমরা কেউ কিছুই জানি না। কিন্তু এখন কিন্তু আর্লি স্টেজেই রিকমেন্ড করা হচ্ছে। মায়ো ক্লিনিক যে 20,000 যে আমরা একটা এখানে তো হচ্ছে হাজার হাজার লোকের উপরে, কিন্তু মানে কনস্ট্যান্টলি মনিটর করা হলো যে জুনের 15 পর্যন্ত এপ্রিল 3 20,000-এর উপর। এখন আমরা মানে তারা মায়ো ক্লিনিকের রিসার্চ এবং ডক্টরদের সহযোগিতায় এখন কিন্তু আমরা আর্লি স্টেজে প্লাজমা দেওয়ার জন্য তারা বলছে। তো ইঞ্জিনিয়ার মাহফুজ, আপনাকে থামাতে হচ্ছে, বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো। ডক্টর আলী হোসেন আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে এসে আমরা এই বিষয়টা আরও বিস্তারিত আকারে কথা বলবো। হ্যাঁ দর্শক, সময়টি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি ডক্টর আলী হোসেনের কাছে। ডক্টর আলী হোসেন, প্লাজমা তো আর্লি স্টেজে দিতে হয় আপনারা বলছেন, একটি প্লাজমা নেওয়ার পরে কতক্ষণ পর্যন্ত সেই প্লাজমাটি প্রিজার্ভ করা যায়, এটা যদি একটু বলেন। এই প্লাজমা তো অনেকদিন প্রিজার্ভ করা যায়, এটা তো সিম্পল ব্লাডের মতো। আপনি এটা ফ্রিজে রেখে দিলেন, এটা প্রিজার্ভ থেকে যাবে, এবং যখনই দরকার হবে তখন বের করে দিলাম। এটা তো আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু কি দেখেন, যে এখানে তো সেল নাই বেসিক্যালি, এটা তো শুধু প্লাজমা নিচ্ছি আমরা। অ্যান্টিবডি অনেকদিন রাখা যায় এখানে, এটা কিন্তু ব্লাড হলে কিন্তু কিছু সেল হয়তো লাইফ স্প্যান চলে যাচ্ছে, যেমন আরবিসি 120 দিন লাইফ স্প্যান। এখন আপনার ব্লাড যখন প্রয়োগ আমরা 3 মাসের মধ্যে দিয়ে দিতে বলি, কারণ এরপরে কিন্তু এটা খুব বেশি ইফেক্টিভ হয় না। প্লাজমা ক্ষেত্রে সেটা নাই, সেখানে আপনার যখন অ্যান্টিবডি থাকতেছে লং টাইম ইউ ক্যান প্রিজার্ভ ইট, লম্বা সময় যে প্রিজার্ভ করতে পারেন। সুতরাং এটা এমন কোনো দিন না যে আমি এখন নিয়ে 2 দিনের মধ্যে দিতে হবে, তা কিন্তু না। এটা কিন্তু এই জন্যই তো প্লাজমা ব্যাংকের কথাটা উঠছে, যে আমরা যদি প্লাজমাটা কালেক্ট করি, রেখে দিতে পারি ব্যাংকে, দেন উই ক্যান ইউজ ইট অ্যাট এনি টাইম when the patient needed। এবং আমরা যদি টাইটার দেখতে না পারি, আমরা রেখে দিলাম, পরে যখন আমাদের টাইটার দেখার সুযোগ হলো, টাইটার দেখে এটা গায়ে লিখে রাখলাম যে এই টাইটারের, এই গ্রুপের প্লাজমা, এই টাইটারের প্লাজমা। স্যার একটি বিষয় একটু সংক্ষেপে একটু বলবেন স্যার, কার প্লাজমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ইফেক্টিভ, যিনি মৃদু আক্রান্ত হয়েছেন নাকি গুরুতর অবস্থা যিনি সুস্থ হয়েছেন তার শরীরে প্লাজমাটা আসলে ইফেক্টিভ? হ্যাঁ, ইউজুয়ালি মডারেট এবং সিভিলে যারা এফেক্টেড, যারা এইচডিউতে আছে, যারা আইসিইউতে আছে, যারা বেশি দিন ভুগছে, তাদের প্লাজমা থেকে আমরা আশা করতে পারি যে অ্যান্টিবডি টাইটার অনেক বেশি পাবো হয়তো। দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, এটা তো নাও হতে পারে। অনেক আছে যে মডারেট ইফেক্টিভ হলো, সে আইসিইউতে গেল না, তার অ্যান্টিবডি টাইটার বেশি হতে পারে। সুতরাং এটা ডিপেন্ড করতেছে তার বডি ইমিউনিটির উপরে, তার বডি ইমিউনিটি। ওকে ডক্টর আলী হোসেন, আপনাকে ধন্যবাদ সময় সংক্ষেপে, কারণ আপনাকে থামাতে হচ্ছে। যেতে চাচ্ছি ইঞ্জিনিয়ার মাহফুজের কাছে। আপনি একটু সংক্ষেপে বলবেন যে আপনারা তো ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেটলি ব্যাংকটা করার উদ্যোগ নিয়েছেন, যখন যদি ব্যাংকটা স্থাপিত হয়ে যায় সেই ক্ষেত্রে যদি কেউ আসে আপনাদের কাছে, তাকে কোনো টাকা খরচ করতে হবে কিনা, অথবা এই লেনদেনটা কিভাবে হবে প্লাজমাটা? এইটা তো আমার মানে ড্রিম হচ্ছে টোটাল ফ্রি দেওয়া হবে। দরকার হলে আমরা বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, ডোনেশনের মাধ্যমে পাবো, যেটা প্রফেসর স্যার বললেন যে এখানে কোনো টাকা পয়সার লেনদেন না হলে অনেকেই যারা বাধার সৃষ্টি করবে তারা আসবে না। তো আমি এই দিক থেকে খুবই পজিটিভ আলহামদুলিল্লাহ, যে এখানে যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা থাকবে না, পেশেন্টরা ফ্রি পাবে। আর যেটা বললেন স্যার যে প্লাজমাটা ব্যাংক আমরা করছি কেন, কারণ প্লাজমাটা 1 বছর রেখে দেওয়া যাবে আমাদের এফডিএ গাইডলাইন, তো টোটালি ফ্রোজেন করে। এবং আমরা যখন যে ডোনার গুলোর সাথে কাজ করছি সন্ধানীতে, তো ডোনার গুলোকে আমরা বাংলাদেশে করছি কি, আচ্ছা উনি ডোনার, কিন্তু আজকে উনি রাজি হয়েছে, কালকে তো উনি নাও রাজি হতে পারে। তো আমার যেটা উদ্দেশ্য, এবং ওই সন্ধানীকে আমি রেগুলার বলছি, ইঞ্জিনিয়ার মাহফুজ, সময় স্বল্পতার কারণে আপনাদের এখানে থামাতে হচ্ছে। ডক্টর আলী হোসেন এবং ডক্টর ইঞ্জিনিয়ার মাহফুজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, দেশে একটি ক্রাইসিস মোমেন্ট চলছে, এবং এই সময়টাতে যারা ঘরের বাইরে বের হবেন তারা অবশ্যই মাস্ক পরে বের হবেন, এবং দেখা হবে আগামীতে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে।